আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালে নির্বাচন ছিল ডামি। আদালতের শিকার সাবেক সিইসি আউয়ালের ভোটে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিন রিমান্ডে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার আশা কমিশনের। ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন পর্যালোচনায় ইসি। ইসি স্বাধীনভাবে কাজ করতে পারলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের খবরে স্বস্তি প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের। তো শেষ মিলেছে 30 জনের সম্পৃক্ততা। মতামত না নেয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ। অনেক সহজ কোশ্চেন হইছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বন্ধুকের গলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। এইচএসসি পরীক্ষা বসলো 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে অংশ নিতে পারেনি 17 জন। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালে নির্বাচন ছিল ডামি। নির্বাচনে অনিয়ম আর রাষ্ট্রদ্রোহিতা মামলার শুনানিতে আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দলীয় সরকারের অধীনে কোনো ভোটই সুষ্ঠু হয়নি বলেও দাবি করেছেন তিনি। বলেছেন মৌলিক সংস্কার ছাড়া হাজার সম্ভব নয়। শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এক সময়ের জেলা জজ, সবশেষে প্রধান নির্বাচন কমিশনার। বিতর্কিত নির্বাচন ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় হাতে হাত করা নিয়ে দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। বিচার কাজের প্রায় 40 মিনিট স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। বিচারকের কাছে অকপটে স্বীকার করেন ডামি নির্বাচনের কথা। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে জিজ্ঞেস করেন, সব জেনেও কেন জনগণের সামনে তা তুলে না ধরে দায়িত্বে বহাল ছিলেন। উত্তরে বলেন, রাজনৈতিক বন্দোবস্তের অভাব ও শেখ হাসিনার ক্ষমতার লোভের সামনে নিরুপায় ছিলেন তিনি। মৌলিক সংস্কার না হলে দেশে 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। এ সময় তার বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও উপস্থিত আইনজীবীরা। তারা বলেন, নিজের নিষ্ক্রিয়তাকে ঢাকতে দায় চাপিয়ে সাজা থেকে বাঁচার চেষ্টা করছেন কাজী হাবিবুল আউয়াল। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, শেখ হাসিনার সঙ্গে আতাত করে দ্বাদশ জাতীয় নির্বাচনে 1 ঘন্টার মধ্যে 27% ভোটকে 40% দেখিয়েছিলেন তিনি। মাঠ পর্যায়ে দায়িত্বরতদের ঘুষ দেওয়ার অভিযোগও তোলেন। নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন, এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড আবেদনকে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় খারিজের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তা নাকচ করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বলেছেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে জানিয়ে সচিব বলেছেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা এবং 17 বছর যাদের বয়স তাদেরকেও ভোটার করার কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সরকারের এমন বার্তায় কিছুটা নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া 2রা জানুয়ারি প্রকাশ করার বিধান রয়েছে, কিন্তু ভোট বছরের মাঝপথে হলে 18 বছরের নিচের তরুণরা ভোটে অংশ নিতে পারবে কিনা এ নিয়ে চলে আলোচনা। এমন বাস্তবতায় ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ না রেখে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে বলে জানালেন ইসি সচিব। ভোটার তালিকাতে কোন পর্যন্ত সময়সীমা নিয়ে ভোটার করা হবে, যেখানে আমরা বলছি যৌক্তিক বিবেচনায় যে সময়টা
পর্যন্ত মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবাই সিদ্ধান্ত নিয়ে সেই তারিখটাকে করবেন। বিদ্যমান আইনের একটা পরিবর্তনের জন্য আমরা একটা প্রস্তাব করেছি এবং এ সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বলেন ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে। নির্বাচনী সামগ্রী কেনাকাটার প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি। সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব এই বছরের সেপ্টেম্বরের মধ্যে। ১৪৭টা আবেদনকে পর্যালোচনা করে প্রাথমিকভাবে পর্যালোচনা করার জন্য আমরা একটা চেকলিস্ট করেছি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট হলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে ইইউ। আলাদা আয়োজনে তিনি বলেছেন, তফসিল ঘোষণার পরই নির্বাচনী প্রস্তুতি নেবে বিএনপি। নির্বাচন সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। এবং বিচার বিভাগে যে সেক্রেটারিয়েট করার যে কথাগুলো আলাপে আসছে, যেটা তো বিএনপি আমরা নিজেরাই প্রপোজাল দিয়েছি, এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। এদিন বিকেলে একই স্থানে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়। পরে গণমাধ্যমে আমির খসরু জানান, তফসিল ঘোষণার পরই নির্বাচনের প্রস্তুতি নেবেন তারা। আমরা সেই জায়গায় এখনো আসিনি। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। গণ অভ্যুত্থান, আমাদের যে শোক এবং বিজয়ের যে কর্মসূচি আমি এতক্ষণ বললাম, সেই 5ই আগস্ট যে বিজয় হয়, সরকারি কর্মসূচি থাকবে, ওই জন্য আমরা 6 তারিখ এটা নিয়েছি। কাউকে অপদস্থ নয়, আইনের মাধ্যমে অপরাধীদের বিচারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল বলেও জানান রিজভী। শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন, সেই পথে আমরা যাব না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। 12 জানুয়ারি শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও।
এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণে সেই নির্মমতার চিত্র উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি, 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার তদন্তে মতামত না নেয়ায় বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার সঠিক তদন্ত হয়নি, তাই সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেছেন, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল ভাঙবে হাসনাত আবদুল্লাহর। এদিকে 29তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নম্বর থেকে আরও চাঁদা দাবির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। বলেন, এ ঘটনায় 4টি জিডি দায়ের করেছেন ভুক্তভোগীরা। এই অভিযোগের অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতারক চক্র যখন কথা বলেন, যে প্রক্রিয়া অনুসরণ করে এখানে যিনি ভিকটিম হয়েছেন তাকে যেভাবে কথা বলে, এই প্রক্রিয়াটা একই রকম। এবং আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করতে চাই, আপনাদের মাধ্যমে এই আমাদের যে টিম কাজ করছেন এবং তারা যদি এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএস এর ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত 21 জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি বোর্ডে অংশ নিচ্ছে 12,51,000 শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নের মান আর পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। খানিকটা পরেই বসতে হবে জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ছালিয়ে নেয়ার চেষ্টায় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেন এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। আগে ভাগে পৌঁছে কেন্দ্রের সামনে অপেক্ষা শেষে সকাল 9টায় মাস্ক পরে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু প্রশ্নটা লিখিত যেটা সেটা একটু সহজ হয়েছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা যতটা ভাবছিলাম যে হার্ড হবে অতটা হার্ড হয় নাই, বেশ ইজি আসছে। প্রিপারেশন ভালো ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রিটেন পার্টটা অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে আলহামদুলিল্লাহ। 11টা প্রশ্নের মধ্যে 10টাই কমন পড়ছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক্সাম। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের চিরাচরিত জটলা। আর ডেঙ্গুর প্রকোপের মধ্যেই অনেক কেন্দ্রের আশেপাশে আবদ্ধ খাল ও ময়লার ভাগাড় সহ পরিবেশ নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা। ডেঙ্গুর পুরা কারখানা, আমি তো ভয়ে আছি যে বাচ্চা ডেঙ্গু হবে কিনা। রাস্তাঘাট সম্পূর্ণ ময়লার গাড়ি দিয়ে ভর্তি, এখানে দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, প্রশ্ন ফাঁস সহ সব অপচেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে সরকার। থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। আগামী 10 আগস্ট শেষ হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের পাশাপাশি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান আজকের এইচএসসি পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এইচএসসিতে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিলেন ঢাকা বোর্ডে আর কম বরিশালে। সকলের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তারা। অনিয়ম নজরদারিতে কেন্দ্রের আশপাশে ছিল একাধিক দল। প্রস্তুতি বিবেচনায় প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও 8:30 থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বোর্ডে 2,91,241 জন, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে 61,025 জন। প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অনেকে জানালেন প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট তারা। কেউ কেউ জানিয়েছেন অসন্তোষের কথাও। কিছু প্রবলেমের জন্য প্রিপারেশন খারাপ ছিল, কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে, শুধু এমসিকিউগুলো একটু কনফিউজিং ছিল, সম্পূর্ণ ভালোভাবে আনসার করতে পারছে। এবার প্রশ্ন অনেক সহজ হয়েছে, আর সবগুলো সিকিউ লিখতে পারছি। যা প্রত্যাশা করছি তাই আসছে বা কমন পড়ছে। প্রশ্ন প্যাটার্নটা আমি মনে করি বিগত সাল থেকে এবার একটু ডিফিকাল্ট টাইপের হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের আশপাশে দায়িত্ব পালন করে একাধিক নজরদারি দল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। এবার প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমরা খুবই সচেতন। সরকারি বিভিন্ন তরফ থেকে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা, কোনো গুজবও ছড়ায়নি। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি 17 শিক্ষার্থী। এই ঘটনার পর কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছে কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ইসলামপুরের সভারচর কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবারও 17 শিক্ষার্থীকে ওই কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হয়, কিন্তু পরীক্ষা শুরু হলেও ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়। পরে কলেজের সাইনবোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 195 জন। বৃহস্পতিবার অধিদপ্তর থেকে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বরিশালে 74 জন।
এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 60, ঢাকা বিভাগে 30, রাজশাহী বিভাগে 18, চট্টগ্রামে 8, সিলেটে 3 এবং ময়মনসিংহ বিভাগে 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 38 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 9065 জন। নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে মারা গেছেন 6 জন, আক্রান্তের সংখ্যাও 100 ছাড়িয়েছে। রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালে খোলা হয়েছে 20 শয্যার আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে টিকাও। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। করোনার সংক্রমণ ঠেকাতে দেয়া হচ্ছে ভ্যাকসিন, একই সঙ্গে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চলতি মৌসুমে গত 4 জুন চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তের পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 6 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত শতাধিক। এমন বাস্তবতায় রোগীর চাপ সামাল দিতে সিটি কর্পোরেশন পরিচালনাধীন জেনারেল হাসপাতালে খোলা হয় 20 শয্যার আইসোলেশন সেন্টার। অক্সিজেন যে সরবরাহ করা হচ্ছে, তারপরে এখানে আমরা রোগীগুলোকে কেয়ার নেওয়ার জন্য এখানে আমাদের নার্সিং ফ্যাসিলিটিস, ডক্টরস ফ্যাসিলিটিস, স্টাফ ফ্যাসিলিটিস সব কিছু রয়েছে এবং আরও কিছু লোকবল আমাদের দরকার, সেটা আমরা করে দিচ্ছি। তো সোফার এই আইসোলেশন সেন্টারগুলো আরও বেশি দরকার। আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটরের সুবিধা, আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। আগেও দিয়েছি, আমাদের তেমন কোনো অসুবিধা মনে হয়নি, এখনও দিয়েছি, কোনো অসুবিধা মনে হয়নি। জ্বর কাশি যেহেতু নেই, সেই জন্য এখনও ভালো আছি। এইভাবে যে আপনারা দেবেন আমরা চিন্তাও করিনি আগে, হ্যাঁ, এখন এটা পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আইসোলেশন সেন্টার অফ করোনা, তারপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এনএসএ ডেঙ্গু আমরা নর্মাল করি, ফ্রি করি। তারপর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা 50% নিব, সেল কাউন্ট আমরা 50% নিব। করোনা চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও চলছে কার্যক্রম। সরকারি 4টি সহ 10টির বেশি RT-PCR ল্যাবে করা হচ্ছে করোনার পরীক্ষা। সিভিল সার্জন বলছেন মজুদ আছে 80,000 ভ্যাকসিন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ে আরও থাকছে। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। দিয়ে নারী ও শিশু সহ 17 জনকে পুশ ইন করেছে ভারত। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 8 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তাদের মধ্যে 3 জনের বাড়ি জামালপুরে, বাকিরা ময়মনসিংহ, খুলনা ও নড়াইলের বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে জোর করে পাঠানো হয় নারী ও শিশু সহ 9 জনকে। পরে বিজিবি তাদের উদ্ধার করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় বুধবার রাতে যশোর শহর থেকে একটি প্রাইভেট কারে করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন 4 যাত্রী। পথে নতুন হাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে 2 জন। এছাড়াও গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও 2 জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সড়কপথে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সম্ভাবনার দুয়ার খোলা। পদ্মা সেতুর 3 বছর পূর্তি আজ। 2022 সালের 26 জুন পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল। এখনো পর্যন্ত টোল আদায় হয়েছে 2,500 কোটি টাকারও বেশি। যানবাহন পারাপার হয়েছে প্রায় 2 কোটি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু, উপরে সড়কপথ আর নিচ দিয়ে ছুটছে ট্রেন। উত্তাল নদী পারাপারে ভোগান্তি থেকে শুধুই মুক্তিই দেয়নি এই সেতু, পাল্টে দিয়েছে দক্ষিণের আর্থসামাজিক অবস্থাও। 2022 সালের 25 জুন চালু হয় পদ্মা সেতু। এরপর 2023 সালের 10 অক্টোবর সেতু ব্যবহার করে উদ্বোধন করা হয় ঢাকা ভাঙা নতুন রেলপথ। 2024 সালের 24 ডিসেম্বর সেতু দিয়ে ভাঙা থেকে নতুন পথে নড়াইল ও যশোর হয়ে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। এর আগে 2022 সালের ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা খুঁটি ব্যবহার করে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় পায়রা ও রামপালের বিদ্যুৎ।
36 ঘন্টার প্রস্তুতি নিয়ে ঢাকাতে আসতে হতো। এখন বাসায় যাব বা আসবো মানে 3 ঘন্টার প্রস্তুতি নিলেই হয়ে যায়। ফেরিতে যাইতাম, অনেক ভোগান্তি ভুগতে হইতো, কিন্তু পদ্মা সেতুর কারণে আমরা সেই ভোগান্তিটা আর হচ্ছে না আমাদের। কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই টোল আদায় বাড়ছে। 3টা বছর আমরা কোনো নির্বিঘ্নে বড় হ্যাসেল ছাড়া পার করতে পারতেছি। আশা করি এবারটা যদি পার করতে পারি তাহলে আমাদের জন্য আনন্দদায়ক বিষয় হবে আর কি। সরকারকে আমরা প্রতি 3 মাস পর পর কিস্তি আকারে বছরে এই পুরো টাকাই কিন্তু পরিশোধ করি। পদ্মা সেতু চালুর 3 বছরে পারাপার হয়েছে 1,94,71,692টি যানবাহন। 3 বছরে পদ্মা সেতুর টোল আদায় প্রায় 2,500 কোটি টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন জনপদ সময়। জুলাইয়ে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। নেক্সট মাসের ভিতরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত করব। এটা আমাদের সমাজের জন্য সম্মানের, জাতির জন্য সম্মানের, এবং আপনারা এখানে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত সম্মানের, বিকজ আপনাদের সমন্বিত প্রচেষ্টায় কিন্তু এটা সম্ভব হবে। তাই আমি আশা করব আপনারা যেন সবাই মিলেমিশে এই কাজটাকে দ্রুততার সাথে এগিয়ে নেন। নৌবাহিনীর বহরে যুক্ত হল 3টি অত্যাধুনিক ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজগুলো সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানের সক্ষমতা বাড়বে বলে আশা নৌবাহিনীর প্রধানের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। লম্বা সাইরেন আর ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে পথ চলা শুরু হলো নতুন 3 ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙার। বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল জেটিতে জাহাজগুলোর কমিশনিং ফরমান তুলে দেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রতিটি ডাইভিং বোট দৈর্ঘ্যে 38.90 মিটার আর প্রস্থে 9 মিটার, ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। বোটগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম, রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, সার্ভেইলেন্স র্যাডার, জিপিএস, ইকো সাউন্ডার সহ উন্নত ডাইভিং ও সেন্সর পদ্ধতি। জাহাজ 3টির কমিশনিং করে নৌপ্রধান জানান, ডাইভিং বোটগুলো সামুদ্রিক নিরাপত্তা, সম্পদ রক্ষা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 3টি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরও অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন। খুলনা শিপইয়ার্ডে 2021 সালে নির্মাণ শুরু হয় জাহাজগুলোর। কাজ শেষে গত 5 মে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রযুক্তি নির্ভর এই 3টি ডাইভিং বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার মাধ্যমে ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নৌবাহিনী, যা সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন জনপদ সময়। বর্ষায় খুলনা নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা, যা নিরসনে বছরের পর বছর সিটি কর্পোরেশনের প্রকল্প চললেও মিলছে না সুফল। সামান্য বৃষ্টিতেই নগরীর বেশিরভাগ এলাকা ডুবে যায়। নগরবাসী বলছেন এটি প্রশাসনিক ব্যর্থতার ফল। এজন্য টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরীর বিভিন্ন ড্রেনের পানি রূপসানতে যাওয়ার অন্যতম পথ এই লবণচড়া খাল। তবে সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের কারণে দীর্ঘদিন যাবৎ এই খালের মুখ বন্ধ রয়েছে। এতে ময়লা, আবর্জনা আর কচুরিপানা জমে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। শুধু এখানেই নয়, খুলনা নগরীর মতিয়াখালী, ক্ষেত্রখালী, নিরালা, খানজাহান আলী রোড সহ অন্তত 10টি এলাকায় ড্রেন ও খালের মুখে বাঁধ রয়েছে। অবৈধ দখল, অনিয়মিত বর্জ্য অপসারণ, জলাশয় কমে যাওয়া ও সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতায় পরিস্থিতি আরও নাজুক। সামান্য বৃষ্টিতেই মূল সড়কে পানি নামতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যম হচ্ছে এই সুইচ গেটগুলো, কিন্তু সেই সুইচ গেটগুলো বন্ধ। সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করার কারণে ময়লার স্তূপ জমা করার কারণে পানি নামতে পারছে না। গত 7 বছরে ড্রেনেজ মাস্টার প্ল্যানে 634 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। বছর জুড়ে খোরাখুরি আর জনদুর্ভোগের মধ্যে 198টি ড্রেন পুনর্নির্মাণ হলেও আষাঢ়ের প্রথম বৃষ্টিতেই জলজটে নাকাল নগরবাসী। রাস্তায় এই পর্যন্ত পানি, রাস্তাতে লুঙ্গি কাছে যাওয়া লাগে, লুঙ্গি কাছে আসা লাগে। 2 দিন করবে, তারপর আর খোঁজ নাই। এখনো দেখেন না এসকেভিটার এখনো আসেনি। চলমান ড্রেনেজ প্রকল্পের পাশাপাশি একাধিক স্লুইস গেট, পাম্প হাউস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত জলাবদ্ধতার আশঙ্কায় স্বয়ং কর্তৃপক্ষ। পাম্প হাউস যতক্ষণ পর্যন্ত আমি
চালু করতে না পারবো, ইন্টারমিডিয়েট পিরিয়ডে এই জলাবদ্ধতা থাকবে। পরিকল্পিত উন্নয়নের জন্য যদি এই খাল নালা এবং এই অন্যান্য জলাশয়গুলো অবৈধভাবে ভরাট না হয়, সেই উদ্যোগ গ্রহণ করে, তাহলে একটা সম্ভব। বর্তমানে 1206 বর্গ কিলোমিটার নতুন ড্রেন ও 414 কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে খুলনা সিটি কর্পোরেশনে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নওগাঁর হাপানিয়ায় চাল কলে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ চালের মজুদ ও বস্তায় দাম না লেখা সহ নানা অনিয়মে মেসার্স সাহা অ্যাগ্রো অটো মিলকে 20,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বরেন্দ্র মিলে অভিযান চালিয়ে ধান মজুদের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় 2,000 টাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের সপক্ষে সুনির্দিষ্ট নথি দেখাতে না পারায় মেসার্স শামীম ট্রেডার্স ও মোশাররফ ট্রেডার্স নামের 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 50,000 টাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালে নির্বাচন ছিল ডামি। আদালতের শিকার সাবেক সিইসি আউয়ালের ভোটে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিন রিমান্ডে। ইসি স্বাধীনভাবে কাজ করতে পারলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের খবরে স্বস্তি প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের। অনেক সহজ কোশ্চেন হইছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বসলো 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা, প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থান উপদেষ্টা। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।